শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের সাথে লেকচার পাবলিকেশনস এর ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি গাইডের যে মডেল 1 রয়েছে সেটির যে আনসিন দুটি রয়েছে সেই আনসিন দুটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব পার্ট বি এর পোয়েম এটি নিয়ে। এখানে দেখো একটি কবিতা দেওয়া রয়েছে এবং এই কবিতাটির নাম হচ্ছে আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে বাই রিচার্ড লে গ্যালিন। তো তিনি এই কবিতাটা লিখেছেন এবং এটি কিন্তু তোমাদের পার্ট বি তে দেওয়া রয়েছে। তো এর উপর ভিত্তি করে তোমাদেরকে বেশ কিছু প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো যে কবিতাটি দেওয়া রয়েছে এই কবিতাটি কিন্তু বেশ ছোট এবং এখানে দেখো দুটি স্তবক রয়েছে। এখানে স্তবক বলতে বোঝানো হচ্ছে কিছু চরণ, অর্থাৎ কবিতার মধ্যে যে প্রত্যেকটি লাইন সেগুলোকে বলা হয় চরণ। তো প্রত্যেকটি চরণ মিলে কয়েকটি চরণ মিলে একটি স্তবক গঠিত হয়। স্তবকের ইংরেজি হচ্ছে স্ট্যাঞ্জা। তো এখানে দেখো একটি স্ট্যাঞ্জা গঠিত হয়েছে, আবার এখানে দেখো আরেকটি স্ট্যাঞ্জা রয়েছে, অর্থাৎ এই কবিতায় দুটি স্ট্যাঞ্জা রয়েছে। তো এখন আমাদের যদি এইসব প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে কিন্তু এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটির অনুবাদ কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে চলো আমরা এই কবিতাটির অনুবাদ দেখে নেই। তো এই যে কবিতাটি এটি হচ্ছে আই মিন টু ডু মাই ওয়ার্ক টুডে, আমি আজ আমার কাজ করতে চেয়েছিলাম, যেটি কিনা লিখেছেন রিচার্ড লে গ্যালিন। আমি এর আগেই বলেছি যে এই কবিতায় কিন্তু দুটি স্তবক রয়েছে বা দুটি স্ট্যাঞ্জা রয়েছে। তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটি স্ট্যাঞ্জা আলাদাভাবে বুঝতে হবে। তো প্রথমে দেখো প্রথম যে স্ট্যাঞ্জাটি এটি হচ্ছে এটি। তো এখানে যদি আমরা পড়ি দেখো I mean to do my work today, but a brown bird sang in the apple tree, and a butterfly flitted across the field, and all the leaves were calling me. দেখো প্রথম যে চরণটি রয়েছে I mean to do my work today, আমি আজ আমার কাজ করতে চেয়েছিলাম, but a brown bird sang in the apple tree, কিন্তু একটি বাদামি পাখি আপেল গাছে গান গাইলো, and a butterfly flitted across the field, এবং মাঠ জুড়ে একটি প্রজাপতি উড়ে গেল। দেখো এখানে ফ্লিটেড মানে হচ্ছে উড়ে যাওয়া, and all the leaves were calling me, আর সব পাতা আমাকে ডাকছিল। তো এই যে প্রথম যে স্ট্যাঞ্জাটি রয়েছে এই স্ট্যাঞ্জাটি বাংলা হচ্ছে এটি। তো এরপরে দেখো দ্বিতীয় যে স্ট্যাঞ্জাটি রয়েছে এটি হচ্ছে এটি and the wind went shying over the land, tossing the grasses to and fro, and rainbow held out its shining hand, so what could I do but laugh and go. এটি হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জাটি। এটির বাংলা হচ্ছে দেখো and the wind went shying over the land, এবং বাতাস দীর্ঘশ্বাস ফেলে জমিনের উপর দিয়ে গেল, tossing the grasses to and fro, এদিক ওদিক ঘাস ছুঁড়ে মারা। অর্থাৎ এখানে দেখো টসিং মানে হচ্ছে ছুঁড়ে মারা। তো এখানে টু এন্ড ফ্রো এটি দেখো এটি হচ্ছে একটি শব্দ, এটি কিন্তু একটি ফ্রেজের মতো। টু মানে হচ্ছে এদিক এবং ফ্রো মানে হচ্ছে ওদিক। তো এটি আসলে আলাদা কোনো অর্থ নয়, টু এন্ড ফ্রো দ্বারা সাধারণত এটি একটি ফ্রেজ বোঝানো হচ্ছে। এরপরে দেখো and a rainbow held out its shining hand, এবং একটি রংধনু তার উজ্জ্বল হাত ধরে রেখেছে। দেখো হেল্ড আউট বলতে এখানে কিন্তু যে নির্দেশ করা বোঝাচ্ছে না, এখানে বলা হচ্ছে ধরে রাখা, ঠিক আছে। তো and a rainbow held out its shining hand এটির বাংলা হচ্ছে এবং একটি রংধনু তার উজ্জ্বল হাত ধরে রেখেছে। So what could I do but laugh and go, তাহলে আমি হেসে যাওয়া ছাড়া আর কি করতে পারি। দেখো but laugh and go, এখানে দেখো এই বাক্যটি দ্বারা এখানে যে laugh and go বলতে হচ্ছে হেসে যাওয়া ছাড়া, laugh and go বলতে বোঝানো হচ্ছে হেসে যাওয়া ছাড়া। তাহলে এই বাক্যটির বাংলা হচ্ছে So what could I do but laugh and go, এটি হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জাটির বাংলা। তো তোমরা দেখে নিলে এই যে কবিতাটি রয়েছে এই কবিতাটির বাংলাটি। তো এরপরে দেখো আমরা যদি এখানে দেখি এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে, আমরা এই কোয়েশ্চেন গুলো একটু দেখে নিব যে এখানে আসলে কি বলা হয়েছে। দেখো প্রথমে বলা হয়েছে যে কোয়েশ্চেনে what did the narrator mean to do that day, ওই দিন লেখক কি বোঝাতে চেয়েছিলেন অর্থাৎ ওই দিনটি সম্পর্কে। what stopped him from doing what he meant to do, কি তাকে তিনি যা করতে চেয়েছিলেন তা থেকে বাধা দেন। what did the narrator eventually do, এখানে দেখুন এই যে ইভেন্চুয়ালি মানে হচ্ছে যে এখানে
হোয়াট ডিড দি ন্যারেটর ডু। ঠিক আছে, তো এখানে ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে, কি অবশেষে, অর্থাৎ এই যে ন্যারেটর বা কবি সবশেষে কি করলেন। ইজ দ্য ন্যারেটর অফ দি পোয়েম আ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট। কবিতাটির কবি কি একজন এই যে ছোট বালক বা একজন বড় মানে, অর্থাৎ চাইল্ড অর অ্যাডাল্ট বলতে বোঝানো হচ্ছে একজন যার বয়স বেশি অর্থাৎ প্রাপ্তবয়স্ক, অথবা একজন যিনি কিনা একটু ছোট বয়সে। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে কবি কি একজন শিশু নাকি একজন প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, গিভ রিজনস ফর ইউর আনসার। তোমার এই যে উত্তরের জন্য কারণ বলো। গিভ অ্যানাদার টাইটেল টু দিস পোয়েম। এই কবিতাটির আরেকটি টাইটেল বা এই যে শিরোনাম দাও। তোমরা এখানে দেখে নিলে যে তোমাদের এখানে এ বি সি ডি এই যে কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলোর যে বাংলা সেটি, তো এগুলো তোমাদের বই দেওয়া রয়েছে, তাই আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তো এরপরে দেখো তোমাদের কিন্তু আর কিছু নেই, পার্ট সি গ্রামার পার্ট রয়েছে, তো এটা তোমরা আশা করি বুঝবে, এখানে তেমন কিছু বাংলা করার নেই। তো এরপরে কিন্তু তোমাদের পার্ট ডি রয়েছে, যেখানে কিনা তোমাদের রাইটিং অংশে বিভিন্ন কিছু রাইট করতে হবে। যেমন এখানে তোমাদেরকে একটি আই থিঙ্ক লেটার লিখতে বলা হয়েছে, আমি ভালো করে পড়িনি অবশ্যই, এটি আই থিঙ্ক এটি একটি লেটার। এরপরে দেখো এখানে, হ্যাঁ এটি একটি লেটার। এরপরে দেখো এখানে তোমাকে নাও রাইট আ লেটার টু আ ম্যানেজার অফ আ ট্রাভেল এজেন্সি আস্কিং টু সেন্ড ইউর ডিটেইলস অফ হলিডে অ্যাব্রড। তো এখানেও আরেকটি প্রতিবেদনের মতো হয়তো কিছু বলা হয়েছে, আমি আসলে ভালো করে পড়ে নিই। তো এরকম বেশ কিছু জিনিস আছে, এবং এখানে দেখো একটি কনভারসেশন অর্থাৎ ডায়লগ রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের পার্ট ডি তে রয়েছে। তো এগুলো আশা করি তোমরা বুঝবে, এখানে আর তেমন কিছু নেই, এখানে শুধু তোমাদের কবিতা, এরপরে আনসিন 1 and 2 এই যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছি। এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব লেকচার মডেল 2 নিয়ে, যেখানে কিনা একটি আনসিন রয়েছে আগের মতোই, এখানে কিন্তু কোনো ভিন্ন নেই, আগের মতো এটি হচ্ছে মডেল 2। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।